সকাল ৯টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এই বাড়িতে অভিভাবক একমাত্র হামজা। বাড়ির বড়ও সেই। তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্নাবান্না করে। অন্তুর জ্বর কম তখন। মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতেই চারদিকটা ঘুরে উঠল। মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে। মেঝের ওপর পড়ে আছে জয়। হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে। তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য বেকনিতে বসেছিল জয়। অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল। অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পড়ে যখন রুমে এলো, তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে দু একটা কাজ করে বেলকনির পর্দা ধরে দাঁড়ায়। জয় একমনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞেস করল, আপনাদের ও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার আর তার বউ থাকে। আপনি এখানে কেন থাকেন? অভ্যাস। ছোটবেলা থেকে আছি, আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এ বাড়িতে? আমি তখন ছোট, 10 বছর বয়সী ছিলাম। সেই থেকে আছি এখানে। এটাই আমার ঠিকানা। ও বাড়ির মালিকানাও পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞেস করছো? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল, কেন? যাবে তুমি? না। যেতে চাইলে বলবে। নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাবার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো? এমন ভাব করছেন কেন, যেন আমি বললেই সব কবুল? বদমাশের মতো হাসল জয়, তা কিছু বিষয় তাই। যেতে ইচ্ছে করলে বলো। ঘুরিয়ে আনব। শ্বশুরবাড়ি দেখলে না এখন অবধি? অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন? খিদে পেয়েছে? স্পষ্ট ঘৃণা আল তাচ্ছিল্য ফুটে ওঠে অন্তুর মুখে। এতক্ষণের শান্ত জয় ধপ করে জ্বলে উঠল, তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নিই? তা নয়। তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়াল, কথাটা কোনো লাইনে যাচ্ছে বুঝতে পারছ? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাঁধল জয়ের। এই সব কথা ভদ্র পুরুষদের জন্য, সে তো তেমন না। তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পড়ে, আগে জানার কথা হোক। পুরা জেলা জানে, আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি। জয় আমিরের বউ সে। আমিও কি তাই জানি? কথাটার লাইন ধর্ষণের দিকে নিতে চাচ্ছ, ঠিক বলেছি? ভুল বলার অভ্যাস নেই আপনার। ঠিক ধরেছেন। হ রে শালি। আমারই উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি, বাস্তবে তো ভেতর ফাঁপা। ছুঁইওনি। কামড়া ঠিক করি নাই। কোনো একদিন ধরে রেইপটেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেইপ বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার। নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। সর সামনে থেকে। রেইপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হল জয়, হু লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলল চট করে, বিশ্বাস হচ্ছে না, না?
খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তোমার, তাই তো? সেটা রেপ। বউকে? হা হা হা। তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আজ এসব ভাবনায় আসতেই ইচ্ছে করল বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তা সব জয়ের কাছে। আবার ভাবে, সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন? এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো। সে একজন ভবিষ্যৎ আইনজীবী। ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল, উঠে দাঁড়াল। এতক্ষণ মনটা গুমটে মেরেছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হল, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি ঝাঁকতে ধরে, আপনি যাবেন না? মেয়র সাহেব এখনো বাড়িতে, ওয়ার্কশপেই আছে। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি। সেই ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি, আরমিন। অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙল। বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো, সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসল, ফিলিং বেটার, ঘরোয়ালি? অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটিতে যাবে আজ আমার সাথে? অন্তুর মনটা নেচে উঠল। তা লুকিয়ে আস্তে করে বলল, শর্ত কি? শর্ত? হো হো করে হেসে ওঠে জয়, যা চাই দেবে? তো দাও, একটা চুমুই দাও না হয়। ঠোঁটে না দিলেও চলবে, প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার। গালেই দাও, নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটা শরীরটাই ভার্জিন। ওয়ান্না কিস মি? গাল এগিয়ে দেব? অন্তু কথা ঘোরায়, সবসময় নিজের নাম জপার কি আছে? জয় আমির, জয় আমির। জয় হাসল, আমার নাম জয়, উপাধি আমির। ইজ ইকুয়াল টু জয় ইবনে জাভেদ আমির। আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরও বলা হয়। শুনেছি আপনি যুদ্ধাপরাধীর ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল? জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছাইচাপা, নীলচে আগুন। তা খেয়াল করল অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে। দাঁতের মারি পিষে বলল, আমির আমার বাপদাদাদের বংশ উপাধি। পদবীর হিসেব আসছে কেন? বেশি বোঝা শিখেছ? খুব বেশি, হ্যাঁ। হ্যাঁ। জামায়াত শিবির? পেছনে ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন, আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলব, শালির মেয়ে। আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব। পরবর্তীতে মাফ পাবি না, সে তুই যেই হ। অন্তু কিচ্ছু বলল না। তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না, কোনোভাবেই না। 3rd ইয়ারের ক্লাস শুরু হয়েছে সেই কবে?
ভার্সিটিতে তারা দুজন পা রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কতদিন পরে যেন অন্তু আবার চিরচেনা এই শিক্ষা প্রাঙ্গণে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকলে হা করে দেখছে, হাসছে, ইশারায় বোঝাচ্ছে, খুব মানিয়েছে। আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলেছে। খানিক চাপা শ্যামলা জয় আমিরের ফর্সা বউ, ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখল, বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত, সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয়, যাতে সমাজের নোংরা লোকদের বিরুদ্ধাচারণ না করে বরং সেধে সেধে তেল মারতে পারে। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাত না। আফসোস, সে পারে না। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে, জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তুর মনে হল, জয় যেন আরও ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মজলুমরা যত এদের জুলুমের শিকার হয়ে ফুরবল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটায় চরম বিশ্বাসী। অন্তুর এই দেশের কুকুরসোম জনতার প্রতি আক্রোশ জন্মাল। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসে। এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তুর দিকে ঝুঁকে আসতে করে বলে, এত সম্মান আগে পেয়েছ কখনো? যত অপদার্থ তুমি ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ, ঘরোয়ালি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে, এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই। জয় বিড়বিড় করল, শালির মুখ তো মুখ না, এসএজির রাইফেল। মিঠা কথা জানো না, শালি? মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল, বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা, যখন জানো আমার মুখে তা বেরোবে না? তবে যদি মরণ কবুল হয়, তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়। গর্বিতভাবে বলে, এজ হাসবেন্ড, সো হিজ ওয়াইফ। সাব্বাস। কোন সম্বন্ধীর ছাওয়াল কয়, আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হু হা করে হেসে ওঠে জয়। ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র‍্যাগ দিয়েছে। সেই মেয়ে আজ তার ঘরোয়ালি। ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথেই বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদাধরে। জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়েচাড়ে আর বলে, কি বাল পড়ে সব। এসব পড়ে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি ব্লাস্ট করে এসেছি, ওরা ব্যবসা আইন পড়ছে। দেশের কি অধঃপতন এমনি এমনি হল? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউয়ের জন্য প্যাক করে দেন। তারা অনেকক্ষণ রোদের ভেজে ঘর্মাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে। জোর করেই। ব্রিজের নিচের ছোট খুপড়িগুলো, টোস্ট বিস্কুট খেতে টঙের দোকান,
গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার। একগাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা, ওরাও। তবু এই বৈষম্য কেন? কিসের আক্রোশ? শহরের সব কুকুর, বিড়াল জয়কে চেনে যেন। দেখা হলেই লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করল। ওরা জয়ের হাতের বিস্কুট রুটি কেক সব খায়। ড্যাশ আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো কিছুর খোঁজে যাবে। সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল। সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও। জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিচের তলার বড় ঘরে। বাকি সব ঠিক আছে। মেয়েগুলো আর নেই, মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে। যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেয়া হয় সেটাও অমানুষিকভাবে। যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এদের যদি মারা হবেও তবে সেটা পড়ে, এবং খুব একটা শাস্তি দেবার নয়। কারণ ওরা এখনো কিছু করেনি। ছোট মানুষ, ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেয়া হচ্ছে, এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বর্ষির আগায় যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্র নেই সেখানে। সিঁড়ির ওপারের লম্বা বারান্দাও ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন। সেখান থেকে আলো আসার জো নেই। অন্তু তবু দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে আধো অন্ধকারে। সে আছরের নামাজ আদায় করছে। তার পেছনে জামায়াত দাঁড়িয়েছে। পুচকে একটা সমাবেশ। তো শৈচারাররা ভয় পাবে না কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকায় তাগরা শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো। ভয় পাওয়া জায়েজ। অন্তু নির্নিমেষ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত, অটল। যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত, তবু মাথা নোয়াবার নয়। কেউ আসছে। হেঁটে আসছে এদিকেই। অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনেই খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছে। ছোটগুলো ভয় পাচ্ছে, নামাজে হাত বেঁধেই আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিচ্ছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরল, তাতে মনে হল অন্তুর হাতের রগগুলো মটম করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার এই, বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতেই ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয়।
অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুল কপালে ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে, নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই। এসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি, কেন ওদের আটকে রাখা হয়েছে? ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কে? মাদ্রাসার ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকায়। হাফেজো। ওদের আটকে কেন রেখেছেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু। এর আগে শোনোনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা? আস্তে কথা বলো। থাপড়ে কানটান দিয়ে রক্ত বের করে দেব একদম। গলার সাউন্ড আস্ত্রী হয় না, না? কেন করা হয় এসব? জামায়াত শিবিরের ছেলে ওরা। দেশদ্রোহী, শালারা জঙ্গির দল। আর একটা প্রশ্নও করবে না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? উপরমহলের হুকুম। উপরমহল? কোনো উপরমহল? আপনি কে? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধাপরাধী ছিলেন? দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন। আর? অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুঁচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবে না? তোমার হক আছে তো। কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে। মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী? কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী হতে পারবে না। ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন। তো? ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুপাশে মাথা নাড়ে জয়। না। তা আবার ছিল নাকি? আমার সাতপুরুষের কেউ কোনোকালে মাংসের ব্যবসা করে নাই। আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী। সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করত। আমার বাপচাচার ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার। তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও, তাইলে একটা কামকাজ শুরু করতে পারি। মেয়েলোক আবার বেকার ব্যাটা ছেলে পছন্দ করে না। কথা ঘোরানো শেখাবেন আমায়? খুব দক্ষ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হল। তুমি এসব থেকে দূরে থাকো, আরমিন। তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগ এনেছে। সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল। জয় তাকায়। অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে? যারা সহ্য করে তারা অমর হয়ে যায়, আর জীবনে মরে না। স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরার শখ কেন হয়েছে? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, তো আজ মরব। আজ মরব তো এখন মরব। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চাই না। সহ্য করে, চুপ থেকে, প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসেবে বড়জোর 60 বছরের বেশি না বাঁচা না যায়,
তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাদের ঝলসে মারতে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলব না এই নারকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তর ক্ষিপ্ত মুখখানার দিকে। পরে বলে, আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব, ঘরওয়ালি। পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসব। বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসব, জয় আমির। আপনাকে অনেক সুযোগ দিয়েছি। মানছি আপনাদের রাজত্ব চলছে। তবু মানুষই তো আপনারা। মেরে মরলে আর কি? আমার তো আর পিছুটান নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দুহাতের বাঁধনে পুড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। দাঁত চেপে চাপা গলায় বলে, চুপ। এত কথা কস ক্যা তুই, শালি? চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না কিছুক্ষণ। তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তর গলায়। ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে যা, আরমিন। তোর কিছু করার নেই বিশেষ। বড়জোর আমাকে মেনে নিতে পারিস। আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়, আবার একবার জন্মাই যদি। প্রার্থনা থাকবে, সেবারেও যেন এই আপনাকে না ভুলি। আর আমার ঘৃণায় যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয়গা দুলিয়ে আওয়াজ করে হাসে, আমিন আমিন। তোমার আল্লাহ কবুল করুন এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, ঠিক তা না। কিন্তু আমার মতন পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কিনা তা তো জানা নেই। মাঝে মধ্যেই যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে। অন্তু রুষ্ট চোখে অবুঝের মতো চেয়ে থাকে। দরজায় করাঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে চায়। দরজার ওপাশ থেকে হামজা এবার ডেকে ওঠে, জয়। হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও। ওদেরকে ছেড়ে দিন। ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের। ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু। ওদের খামোখা আঘাত করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই, মেয়র সাহেব। ওরকম আঘাত আমরাও সেছি। বহুত সেছি। আরাম করে গড়িয়ে এতদূর আসিনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছ হয়তো। আমারগুলো দেখবে? তার জিম্মেদার ওই ছোট ছোট শিশুরা ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি। যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও। ছেড়ে দিন ওদের। বাড়ি ফিরতে দিন। যে যার মায়ের কোলে ফিরে যাক। চাবি কোথায় রেখেছ? ঘরটা দুলে উঠল বোধ হয়। গমগম করে প্রতিধ্বনিত হল হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে। গুনগুন করে গান গাইছে। আমি কখনো যোদ্ধা,
কখনো বিদ্রোহী, কখনো কবিতার কলি। গোটা ঘর শান্ত অথচ ক্ষুব্ধ হাতে উলটপালট করে সেই চাবি পেল না হামজা। আর চাইল না। ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনালো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন 2টো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল 2 ভাই। এরপর রাতটা কাটল অস্থির। আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি কারো কাছে নেই, হামজা সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার, পারেনি। নামাজে সেরাতে খুব কান্নাকাটি করেছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করল। উপবাস মানুষকে পরিশ্রুত করে, ভেতরের গ্লানি মুছে দেয়। এছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধকুটিরে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহুকাল যাবৎ একাধারে রোজা রাখত দিনের বেলাটা। রাতে নামাজে কাটাত। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানালা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটবে, কাটতে কাটতে যাবে কতদূর। হামজা ধূর্ত। কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে। তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। এ কথা বুঝতে তার সমস্যা হল না। জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকোতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজা রুমে এলো, পাঞ্জাবিটা খুলল। একটা ফতোয়া পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমোচ্ছে। জয়কে ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস সংক্ষিপ্ত একটি তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেছে। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই, তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছু না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসছে, উঠছে, এ কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসল বিছানায়। রিমি তাকাতে পারে না ওই শান্ত চোখে। আয়নায় দেখে ভারী মুখটা। চাপদারিতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদি বলতো, পাঠার মতো শরীর, হেই দানবের লগে আমার কুটটি রিমারে বিয়া দিসনা রে। অথচ সেই বিশালাকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির ওপর। বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে চলেছে। একবার রিমির কলেজে 2টো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কি করেছে তা অজানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল, পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার, ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না। এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল, তো কি করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে হয়ে মাথা নত করে। মুখে বলতে পারেনি, আপনার সংসার করতে ভাল লাগে। আমার বয়সটাই তো এমন। সংসারের কাজকাম করা, বউবু সেজে থাকার শিহরণ, আপনার সেবা যত্ন, স্পর্শ, এসব ছাড়া কিচ্ছু ভাল লাগে না। হামজা বলেছিল, তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই? ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না। মন থেকে বলবে, তুমি রাজি?
বিয়ের কবুল পড়াচ্ছেন? খিলখিল করে হেসে উঠেছিল রিমি। এরপর পড়ালেখা করা হয়নি আর। যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি আবার। খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইত হামজা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাঝহারকে মারার পর তাদের মাঝে যে ভাঙ্গনের সুর হবে যে ছিল, তাও ঠিক মিটে যেত। কিন্তু তারপরই একদিন এলো রিমির ওপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে। ঝাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না। তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে এক পালা বাচ্চাদের আনা হল। তাদের কিছুদিন রাখা হয়েছিল, এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যানগাড়িতে করে। কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো। টর্চার করা হতো ওদের। কিছু জিজ্ঞেস করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো, না দিলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এসবের পর আজ অবধিও রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানপোড়েনে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায়, লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ভ্রূণ অথবা তারও আগের অবস্থায়, ওষুধ খেয়ে। তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপচাচার সংস্পর্শ পাক। এমন একটা বাড়িতে সে পালিত হোক, যে বাড়িটা কলুষিত, অমানুষদের বাস। যেখানের প্রতিটা সদস্যের মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানুষিক অত্যাচার করতে পারে, তার বাপ হওয়ার অধিকার নেই, কশ্চিনকালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবু কোনোদিন মুখ ফুটে রিমিকে কিছু বলে না, হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে। অথচ হামজা জানে না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি, পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমির বুক পুড়ে যায়। খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের। পাপ করেছে। পাপীদের আশপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়ায় ছিল, কিন্তু অন্দরে কখনো সেসবের দাগ লাগেনি। বাইরে বাপচাচারা কি করেছে, তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়েরই দাড়িটা অযত্নে বড় বেড়েছে। দেখতে অন্যরকম সুন্দরী লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায়। অল্প চুপ থেকে জিজ্ঞেস করে, এত নারাজ তুমি আমার ওপর? রিমি কথা আটকে আসে। তবু বলে, তা কেন বলছেন? আমার বিশ্বাসকে তুমি। আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন? হামজা তাকায় চোখ তুলে। রিমি জমে গেল যেন। চোখ নামায় সঙ্গে সঙ্গে। হামজা জিজ্ঞেস করে, আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে? আরমিন চাবি কোথায় পেল, রিমি? রিমি কথা বলে না। হামজা পা টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি।
একদৃষ্টে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়। মুখ হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি চাও বলো। আরমিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল আজ। বলো, কি চাও। রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য, যার প্রশস্ত বুকে মুখ না লুকোলে একসময় একটুও চলত না, সেই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড় যে। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে, আপনি যা নিষেধ করছেন, আমি যদি সেটাই চাই। হামজা শান্তভাবে মাথা দোলায়, শর্তের খেলাপি হয়ে যাচ্ছে। অন্য যে কোনো কিছু চাও। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন তাহলে। অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়। জিজ্ঞেস করে, জয় ভাইয়ার মতন আপনারও নারীদোষ আছে? আরমিন বড়ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসল, অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন। নারীদোষ আছে? ছিল। বিস্ফোরিত, আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে ওঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ও ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনোদিন কোনো মেয়েলোককে ছুঁইনি। চট করে রিমি মুখে হাত ছোঁয়ায়, তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না। বিভিন্ন ক্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলাতো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না। নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম, এই দিন একদিন আসবে। সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে। নয়তো নিজেকে পাপীর চেয়ে বেশি ছোটলোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটাকে ফেস করতে চাইনি। রিমি বুঝতে পারছিল না, কি করবে, কি বলবে। অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে। তবু শুনি। না, শুনতে হবে না। কিছু কঠিন শোনায় হামজার স্বর। দুজনেই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারো কোনো কথা নেই। দুজনের ভেতরে জমাটবদ্ধ অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পালা দিয়ে উঠানামা করছিল। এক দুর্বোধ্য তিক্ত আবেগানুভূতি নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলনে। তখনই জয়ের ঘর থেকে চাপা বাকবিতণ্ডা কানে এলো। হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল, তবু কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়িটা পরিয়ে চাইল না, রিমিও এগিয়ে গেল না। বেরিয়ে গেল দুই ভাই। রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে। এত ভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব ভেতরে উথালপাতাল হচ্ছে, মাথাটা যেন ছিঁড়ে পড়বে।
একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুক পোড়ার ধোঁয়া যেন আকাশে মেঘ হয়ে উড়ছিল, তার নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত। রাত 2টোর দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখল। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুর, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শ্মশান হয়ে আছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামল, তারাই কেবল মানুষ। গাড়ি তেমন নেই, হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি, তবু সেখানে যেতে ইচ্ছে করল না। অন্য কোথাও যাওয়া দরকার। কত মাস পরে সে দিনাজপুরে এলো আবার, মনে নেই তার। হাঁটতে হাঁটতে একসময় যখন অন্তুদের বাড়ির বেশ কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন সেই অদ্ভুত দুঃসাহসী আর অল্পস্বল্প বোকা নারীটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায়। ভীষণ স্নিগ্ধ। মাথার ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সেই রাতটার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। সেই ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টার মায় পড়েছিল সে, তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সেই পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নারীটির ওপর তার দুর্বলতা আজও মিথ্যা নয়। মনে পড়লেই বুকটা তিরতির করে জ্বলে ওঠে। তাতে কি? যে মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছেও কি আরমিন সুখী হতো? হাসল মনে মনে। সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল। কখনো তো সেই মনের দৌর্বল্য প্রকাশই করা হয়নি। তার সুদর্শন চেহারার মায় পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী। দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তা ফুরলে আবার সে ফিরে যাবে এই জেলা ছেড়ে। সেই কটা দিন সেই অস্থায়ী পরিচয়ের পুরো ফ্ল্যাটেই থাকবে বলে ভেবে নিল। কিছুদিনের সেই অবাস্তব পরিচয়টায় একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে, টেরই পায়নি। সামনে রাস্তার মোড় পেরোলেই বিশাল হোটেল। এখান থেকে ভবনটির মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে এগিয়ে গেল সে সেদিকে। দিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার, যে শুধু তার জন্মদাতা হিসেবে বাপ, আর কিছু না। তরু বিশ্বাসই করতে পারেনি। যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে ডাকছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, ওদেরকেই আরও বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদি দিতে গেলে কত ঝামেলা, খরচা। কথায় কথায় সেই লোক বলল, একখান ইঞ্জিয়ার পাত্র পাইছি রে মা। সুখে থাকবি তুই, তোর মাও রাজি। শুক্রবারে বাড়িতে আয়, ওরা দেখবার চায় তোরে। তুই কইলে আমি যামুনে, আমার সাথে আসিস। তরুর রাতটা কেঁপে ওঠে। একবার তরুর বয়স যখন 14 বছর, সেবার একবার এই লোক এসে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়েই ফেলেছিল। জুয়া খেলে হাটে যাবার পর অনেক টাকা ঋণ হয়ে গেছিল। এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার সেই আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায়। তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল বাবার, মাতাল বাপ শোনেনি। ওর মাকে ওর সামনে মেরে নাকমুখ দিয়ে রক্ত বের করে দিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিন তরুকে নিয়ে যাবার সাহস পায়নি ওই লোক। আজ আবার কল করেছে।
তরু বড় হয়েছে এখন, তবু সেই আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনো। ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে, এদিক ওদিক পায়চারি করে। এই বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে, সত্যি কিনা বোঝা যায়নি কখনো। হামজাকে বললে জেলে দেবে বা অন্য পদক্ষেপ। তবু তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যাস নেই। ঘৃণ্য লোকটার কাছেই ছুটে যেতে হল। আর কেউ নেই তরুর, কেউ না। ওই পুরুষটা আছে। তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। জয় তখন খাচ্ছে। টেবিলের ওপর প্লেট রেখে পাশে দাঁড়িয়েই গোপাগপ গিলছে। কোথাও বেরোবে। জয়ের সামনে আজকাল সে যায় না। বুকের ব্যথা সহ্য হয় না। লোকটাকে দেখলেই চিৎকার করে কান্না ছুটে আসে। যাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তরু ছাড়া কেউ জানে না তাকে সে মনের মন্দিরের কেন্দ্রে দেব হিসেবে অধিষ্ঠিত করে ফেলেছিল সেই কিশোরী বয়সেই। তাকে সরানো যায় না, বড়জোর সান্ত্বনা দেয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে। তরুর চোখ টলমলে হয়ে উঠেছিল কেন, জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিচ্ছু বলতে হল না। সে যেন সব জানে। ফোন কানে নিয়েই বকে উঠল, খালি রাত জেগে জন্মালেই বাপ হওয়া যায় না, চাচা। ওরকম তো কার্তিক মাসে কুত্তাও বাচ্চা জন্মায়। তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের? এতগুলা দিন যখন খাওয়া পড়া সহ যাবতীয় ভরণপোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা, ওর বিয়ের বালডাও দিয়েই দেব। আর আপনিও জানেন আমি বিয়ে দিলে কোনো ছোটখাটো রাজার ঘরেই যাবে, তরু। নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে, তা ভালো। তবে তা মনেই চেপে রাখুন। বারবার সে কথা কানে এলে কবে মাথার পোকাটা নড়েচড়ে ওঠে, দেখা যাবে বংশনির্বংশ করে রেখে আসব। বাপ লোকটা কল কেটেছিল, দিয়েছিল ভয়। ভীষণ জয় পায় জয়কে। কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে। তরু জানে, মা এটা নিজ থেকে করছে না। ওই লোক মারধর করেছে খুব। বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই। তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে তার দুঃখ সঁপে এসেছে, তাকে তো মুখ ফুটে বলতেই হয়নি কখনো। মুখচোখ দেখলেই অন্তর্যামীর মতো সব বুঝে যেত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে। জয়কে বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠেছে, সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণীরা বোঝে কিনা কে জানে। তবু বলে তরু। তরুর ইচ্ছে করল, দৌড়ে জয়ের কাছে যাবে। কোষে চেপে ধরবে জয়কে। জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ। তারপর বলবে, আমি আপনাকে পেলাম না, সে ঠিক আছে। কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারব না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া। সত্যি বলছি। আপনারা আমাকে আপনি ছাড়া অন্য কারো হতে বাধ্য করলেই আমি মরে যাব, বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজে, দেহমন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়ে এত বড় হয়েছি, হোক সে না হলো আমার, তবু সে ছাড়া আর কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতেই কখন যেন হু হু করে কেঁদে ফেলেছে, নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে পানি। কল্পনা করল, জয় সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে। কখন জানি একটা ধমক মারবে। তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা, পাঠাই দিচ্ছি।
আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজু? মুড়ি মাখাবি? আচ্ছা, আমি আনি। মুড়ি মাখা, খেয়েই বের হব। তরুর চোখ বাঁধ মানে না। শব্দ করে কেঁদে ফেলল আবারও। ড্যাশ পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচেসবুট শাড়ি পরে রান্না করছিল। খুব ভালো রান্না জানে সে। পলাশ মদগাজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতের খায়, 3 বেলাই। সকাল তখন 9টার মতো। গতরাতে কোনো কারণে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল পলাশ। সিঁড়ি দিয়ে নামতে নামতে চেঁচাল, রূপ! ও রূপ! বেঁচে আছো? মরিনি। এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য! রূপকথা শাড়ির আঁচলটা পিঠ ঘুরিয়ে এনে কোমরে গুজে রেখেছে। পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক হয়, এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাবার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেল আর কই? পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানায় না, পলাশ ভাইয়া। তুমি জানোয়ার রূপেই সুন্দর আমার কাছে। হো হো করে হাসল পলাশ। তুই বউ হবার পরেও তোর মুখে পলাশ ভাইয়া ডাকটা শুনতে এত ভাল লাগে। মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য। রূপকথা কথা বলে না। সে কি জানত তার সুদর্শন পলাশ ভাইয়া সুস্থ, স্বাভাবিক মানুষ নয়। সে একজন সাইকোর সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব, সেটাও তো জানত না রূপকথা। কি রান্না করছিস? চিত্রি মাছ। নাশতা না বানিয়ে সকাল সকাল চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায় চুলোর সামনে। এই সব সময় রূপকথা আচমকাই আশা করে বসে, পলাশ যদি আসলেই সুস্থ হতো, ভালো হতো। সে একটা সুন্দর সংসার পেত। তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে। তার আর পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে, আর তারা দুজনেই সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই যে সে এমন হিংস্র টেররিস্ট। জিজ্ঞেস করে, আজ হাবভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মুড ভালো। ভাবছি তোকে নিয়ে কয়দিন কাকার কাছ থেকে ঘুরে আসব। বহুদিন ঢাকা যাওয়া হয় না। ওদিকের সব কি হাল, আল্লাই জানে। সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না? কঠিন করে বলল রূপকথা। তোরা মেয়েলোকেরা এই কথা ছাড়া আর কথা জানিস না? কি ছেড়ে দেব? আমি একজন ব্যবসায়ী। ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী। খারাপ কি? ওগুলো ব্যবসা। তুমি আর বাবা মিলে সন্ত্রাসদল পরিচালনা করো, তা জানি না আমি? জানলে কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেই দিন বলল, একটা বাচ্চা কাচ্চা নিতে। এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথার কথা বলার রুচি থাকল না। আগে এসব কিছু মনে হতো না। সেও ভাবত, এসব তো ব্যবসায়ী। আসলেই তো, তার বাবা একজন বড় ব্যবসায়ী আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব। পরে বুঝলেও কিছু মনে হতো না। এটা স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগ করে, তাদের কাছে কোনোকালেই এসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচারের শিকার হতে শুরু করল সে, তারপর থেকেই কালোবাজারি ব্যবসা, নোংরামি,
চাঁদাবাজি, খুন, স্মাগলিং এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করল। পলাশের ফোন বাজছে। বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দ। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু এটুকু শুনতে পেল, পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ। কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে। রূপকথা থমকে যায়। বাবার লাশ? রাজধানীতে তার নিজের অ্যাপার্টমেন্টে? চলবে।